হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর চ্যাপ্টার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইউনিট 2 সেটা পড়ছি। তো লাস্ট ভিডিওতে আমরা ভেক্টরের বলতে গেলে লাস্ট 3-4টে ভিডিওতেই আমরা কিন্তু ভেক্টরের সংযোজনের বিভিন্ন নিয়ম যেরকম ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং দুইয়ের বেশি ভেক্টর হলে যে বহুভুজ সূত্র সেটা নিয়ে আলোচনা কমপ্লিট করেছি। এবার টোটালি একটা ডিফারেন্ট টপিক এবং আগের 3টে ভিডিও সম্পূর্ণ বিপরীত টপিক, অর্থাৎ আগেরগুলো ছিল সংযোজন, এবার হচ্ছে ভেক্টরের বিভাজন। অর্থাৎ ভেক্টর বিভাজন আমরা কিভাবে করব, আমরা ইংলিশে বলি রেজোলিউশন অফ ভেক্টরস। তাহলে এবার হচ্ছে রেজোলিউশন অফ ভেক্টরস যদি বলা হয় তার মানে ভেক্টর রাশিগুলোকে আমরা রিজলভ করব কি করে, তাদের উপাংশ কিংবা কম্পোনেন্টে। তো তোমাদের জন্য হয়তো একটা ব্যাপার হচ্ছে যে উপাংশ কিংবা কম্পোনেন্ট ব্যাপার কি, তো আমি একটু সহজ করে বলি। সাপোজ ধরো আমার কাছে এই দুটো ভেক্টর রয়েছে, এই দুটো ভেক্টর মিলে লব্ধি হয়তো এটা পেয়েছি। সাপোজ যদি উল্টোটা বলা হয়, এইটা লব্ধি, এটা একটা লব্ধি হতো একটা ভেক্টর, সেটা তোমাকে দেওয়া হলো। তো সেটা যখন দেওয়া হলো, এই লব্ধি ভেক্টরকে আমরা ভেঙে দুটো ভেক্টর তৈরি করলাম। যে দুটো ভেক্টর তৈরি করলাম তাহলে সেটা সেই লব্ধি ভেক্টর থেকে পাওয়া গেছে। তার মানে হচ্ছে এই দুটো ভেক্টর হচ্ছে আগের যে দুটো ভেক্টর, অর্থাৎ আগের যে সিঙ্গেল ভেক্টরটা ছিল লব্ধি ভেক্টর, তার এটা সিঙ্গেল ভেক্টর, এটা তার হচ্ছে উপাংশ অর্থাৎ কম্পোনেন্ট। তার মানে ভেক্টর বিভাজন হচ্ছে সংযোজনের বিপরীত প্রক্রিয়া। এটা চলতি ভাষায় এইরকম একটা প্রচলন রয়েছে যে বিপরীত প্রক্রিয়া। কিন্তু যদি একটু ডিপলি ভাবা হয় গভীরভাবে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বিপরীত তা বলা যাবে না। কেন বলি, দেখো সংযোজন কিংবা লব্ধি যখন বের করি তখন কি হয় না, দুটো আলাদা ভেক্টর থাকে, তারা পরস্পরের সঙ্গে সংযোজিত হচ্ছে, সেখান থেকে একটা সিঙ্গেল ভেক্টর পাওয়া যাচ্ছে। আর যখন বিভাজন হয়, বিভাজনের সময় কি হয় না, একটা সিঙ্গেল ভেক্টর থেকে আমরা দুই বা দুইয়ের বেশি, সবসময় যে দুই হবে তা না, চাইলে দুইয়ের বেশি উপাংশ বিভাজন করা হয়, প্রয়োজন হয় না বলে সেজন্য করা হয় না রিয়েলিটিতে, সেটা আলাদা ব্যাপার। তাহলে একটা লব্ধি ভেক্টর থেকে আমরা চাইলে দুটো কি তার বেশি কম্পোনেন্ট কিংবা উপাংশ বের করতে পারি। আর সংযোজনের ক্ষেত্রে কি হয়, দুই থেকে একটা হয়। তো এবার প্রশ্ন হচ্ছে যে একটা ভেক্টর থেকে যে বিভাজন করে যা পাওয়া গেল তাকেই আমরা কম্পোনেন্ট বলি, আর যেটাকে বাংলায় বলা হয় উপাংশ। তাহলে আশা করি বোঝাতে পেরেছি, সংযোজনে আমরা দুটো ভেক্টর থেকে তাদেরকে সংযোজিত করে একটা ভেক্টর পেলাম, সেটা লব্ধি। এই ক্ষেত্রে যে ভেক্টরটা সিঙ্গেল দেওয়া হলো সেটাই লব্ধি, তার থেকে বিয়োজন করে অর্থাৎ আমরা বিভাজন করে কি করব, দুটো আলাদা ভেক্টর বের করছি, কিংবা দুইয়ের বেশি, দুইয়ের থেকে বেশিও করা যায়। কিন্তু দুই যেহেতু প্রচলন রয়েছে আর সেটাই বেশি কাজে লাগে ব্যবহারিক দিক থেকে, কারণ দুই বিভাজন অর্থাৎ একটা ভেক্টরকে দুটো উপাংশে বিভাজন করে দিলেই আমাদের কিন্তু সব প্রবলেমের ক্ষেত্রে কিন্তু কাজ ইজিলি হয়ে যায়, কোনো বাধা সৃষ্টি হয় না। সেই জন্য আমরা দুই বিভাজনের অর্থাৎ দুটো উপাংশে বিভাজনের কথা বলছি। তো কিভাবে বিভাজনটা করব সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ম্যাথমেটিক্যালি করতে হবে, অঙ্কগুলোতে প্রয়োগ করতে হবে। তো সেইটা নিয়ে আমরা মূলত আলোচনা করব এই ভিডিওতে। তো প্রশ্ন হচ্ছে বিভাজন করার সময় কত কোণে করা হচ্ছে সেটা একটা ফ্যাক্টর। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমকোণে বিভাজনটা লাগে, কিন্তু ওটা হলে একটা স্পেশাল কেস পড়া হয়ে যাচ্ছে, সেটা আমরা একটু জন্য ভিডিওর শেষের দিকে পড়ব। প্রথমে পড়ব যে কোনো কোণের ক্ষেত্রে কি রকম হবে। সাপোজ আমি প্রথমে এক সিম্পল ভাবে বলি, এইটা হচ্ছে সেই লব্ধি যে ভেক্টরটা, সেটা আমি এটা ধরলাম, অর্থাৎ আমি একে নাম এই দিচ্ছি আর লব্ধি ভেক্টরের নাম দিলাম, মানে তার ভেক্টরের নাম সেটা দিলাম ক্যাপিটাল আর। ঠিক আছে, এইবারে এই লব্ধি ভেক্টরের সঙ্গে আমি দুটো অক্ষ এরকম কল্পনা করছি, এরকম দুটো অক্ষ, এরকম একটা এরকম বর্ধিত করা থাকলো, এটা এম, এই কোণ করেছে সাপোজ আলফা কোণ। ঠিক আছে, আর এদিকে একটা কল্পনা করছি, ঠিক আছে, এটা হচ্ছে এন নাম দিলাম। তো এরা এই আলফা যদি এর সঙ্গে কোণ করে সব, তাহলে এই কোণটা অন্য কিছু একটা ধরলাম বিটা। ঠিক আছে, তো এই যে দুটো কোণ তোমাদের বইতেও দেখবে এরকম দুটো কোণ রয়েছে, আমরা কি করব এখান থেকে সেটা বলি। এবারে আমরা এখান থেকে এদেরকে বর্ধিত করে, এরকম বর্ধিত করে কি করব না, বর্ধিত করে যেহেতু আমরা অনেকটাই বর্ধিত করেছি, তাহলে
বর্ধিত করে এখান থেকে আমরা আর এদিকেও একটা সামান্তরিক তৈরি করে নিচ্ছি, ঠিক আছে, একটা সামান্তরিক তৈরি করে নিলাম। এই যে সামান্তরিকটা আমরা তৈরি করলাম, আরো বড় করে করতে পারো, তোমার বইতে দেখবে রয়েছে, আমি ছোট করেই আনলাম আর কি। তাহলে বুঝতেই পারছো এই বাহুগুলোর যদি আমরা নামকরণ করে দিই, তাহলে ধরো এই ভেক্টরটাকে আমি বললাম বি ভেক্টর আর এই ভেক্টরটাকে আমি বললাম এ ভেক্টর। তো বইয়ের মতোই আমি নাম দিচ্ছি, যেরকম বইতে নাম রয়েছে, এটাকে সি দিয়েছে বইতে নাম, এটা বি দিয়েছে, তোমাদের ইচ্ছা যা খুশি নাম দিতে পারো, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এটা যদি বুঝতেই পারছো বিপরীত বাহু সমান ও সমান্তরাল নিয়েছি আমি, তাহলে এখান থেকে আমরা ইজিলি কয়েকটা কথা বলতে পারবো। সেরকম কি না, এই যে এসি যে ভেক্টরটা, সেটাই হচ্ছে আমাদের, যদি আমি অভিমুখ নিয়ে যদি বলি, আমি কাজ করি উল্টো দিক থেকে বলি যেভাবে আমাদের হয়, অর্থাৎ সি এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ও বি ভেক্টর। তাহলে ওটাকে এ ভেক্টর ধরেছি আমরা, কারণ সমান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। একইভাবে এদিকে যদি বলি ও সি ভেক্টর ইকুয়ালস টু বি এ ভেক্টর, তাহলে এটা কত, বি ভেক্টর। তাহলে এখানে দেখতে পাচ্ছি এগুলো যা যা আছে সেগুলো কমপ্লিট করে দিলাম। তো এই কোণটা আলফা রয়েছে, তাহলে একান্তর কোণ অনুসারে এটাও আলফা হয়ে গেল, এটা বিটা রয়েছে, তো স্বাভাবিকভাবে এটাও বিটা হয়ে গেল, কারণ ওসি এবং বিএ পরস্পরের সমান্তরাল। তো এটা তোমরা জ্যামিতি থেকে ইজিলি করতে পারবে। তো এই মোট কোণটা বুঝতে পারছো 180 ডিগ্রি হচ্ছে। তাহলে 180 ডিগ্রি যদি হয়, এই কোণটা আলফা এবং বিটা, তো তোমরা ক্লাস 8এই পড়েছো যে এই যে বহিস্থ কোণ, সেই বহিস্থ কোণ কি হবে না, অন্তস্থ কোণ অর্থাৎ আলফা বিটা তার সমষ্টি হবে। এটা জ্যামিতিতে তোমরা ক্লাস 8 এ পড়েছো, তো সেটা প্রয়োগ করলাম। পুরোটা যদি 180, তাহলে রিমেইনিংটা কত হবে, পাই মাইনাস আলফা প্লাস বিটা। তো এগুলো খুবই সহজে জ্যামিতি থেকে করা যায়। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য এবার বলি, আর হচ্ছে সেই লব্ধি ভেক্টর, তার থেকে আমরা দুটো উপাংশ বের করতে চাইছি, একটা ON বরাবর আর একটা ON বরাবর। সেই উপাংশগুলোর নাম আমি দিলাম, এ একটা উপাংশ আর বি হচ্ছে একটা উপাংশ। এটা হচ্ছে ON অক্ষ বরাবর আর বিটা হচ্ছে ON অক্ষ বরাবর। তাহলে কিভাবে বের করব? তো বের করা খুবই সহজ, একবার শিখলেই তোমরা পারবে। কিন্তু তার জন্য একটা কিন্তু জিনিস লাগবে, সেটা হয়তো তোমাদের অনেকেরই জানা নেই এখন। তো ক্লাস 11 এর অঙ্ক বইতে, অর্থাৎ ম্যাথমেটিক্স বইতে ত্রিগোণমিতিতে দেখবে, ট্রিগোনোমেট্রিতে দেখবে, যেটা আমরা ট্রিগোনোমেট্রি বলি, ট্রিগোনোমেট্রিতে দেখবে একটা ত্রিভুজের সাইনের সূত্র রয়েছে। সাইনের সূত্রটা দেখতে এরকম হয়, এই AB নয়, কিন্তু আমি বলছি কোনটা কি। এই ছোট ABC গুলো হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু, আমি এখানে কিছু বলছি না, ইন জেনারেল বলছি। ধরো ABC একটা ত্রিভুজ, সেখানে বলছি। তাহলে ABC হচ্ছে ত্রিভুজের তিনটে বাহু, সেই তিনটে বাহু সে যেরকমই দেখতে হোক, সেই তিনটে বাহু এরকম হয়তো আছে ABC, ঠিক আছে। তো এই ABC যে তিনটে বাহু রয়েছে, তো এরকম যদি আমি নাম দিই, তাহলে এই ABC গুলো কিন্তু কোণ, আর বাহুগুলো কি, A কোণের বিপরীত বাহু, তাহলে এটা A, এটা B, এটা C, এরকম। তাহলে ছোট ABC গুলো হচ্ছে কি না, বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের তিনটি, আর ক্যাপিটাল ABC হচ্ছে তাদের কোণ। একে বলা হয় ত্রিভুজের সাইন ল, সাইন ল অফ ট্রায়াঙ্গেল। এইটাকে আমরা কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করব। কিভাবে না, আমাদের ত্রিভুজ বলতে দেখতেই পাচ্ছ, আমাদের ত্রিভুজ OAB ত্রিভুজ রয়েছে, কিংবা OBA, তোমরা যা খুশি বলতে পারো। এই ত্রিভুজ OAB থেকে আমরা কি পাবো এই সূত্র লাগালে? সবচেয়ে প্রথম দেখো OB একটা বাহু, তাহলে OB কোণটা কি বলেছিলাম, তার বিপরীত কোণ, অর্থাৎ sin OAB, sin OAB। নেক্সট কি, নেক্সট বাহুর কথা যদি আসা হয়, তাহলে এই বাহুর কথা আসবে B থেকে A। B থেকে A মানেই হচ্ছে O থেকে C, তাহলে আমরা এটা বলতে পারি OC বাই sin, কারণ দুটো বাহু তো সমান। তাহলে এই বাহুর কথা যদি বলা হয়, তাহলে কোনটা কি আসছে, এই কোণটা, অর্থাৎ sin AOB। তৃতীয় বাহু, অর্থাৎ যে বড় বাহুটা যেটা লব্ধি, সেটা হচ্ছে OA। তাহলে O এর বিপরীত কোণ দেখতে পাচ্ছ এইটা, তাহলে সেটা হচ্ছে sin OBA। প্রত্যেককে যে মানগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে বসাতে পারি কি রকম, সাপোজ OB মানে কত, আমরা আগেই লিখেছি OB মানে হচ্ছে A ভেক্টর, তাহলে A ভেক্টর, ঠিক আছে।
এবার প্রশ্ন হচ্ছে যে a তে কি ভেক্টর চিহ্ন দিতে পারি? দিতে পারো, কিন্তু এই ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, আমরা এমনি সরাসরি বের করে নেব। ঠিক আছে, কারণ হচ্ছে সেটা তো আমরা উপাংশ বের করছি, ওই জন্য ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা এখন নেই। তাহলে OB সমানের মান কত, শুধু মানটা বসালেই হবে। তাহলে a sin OAB অর্থাৎ sin বিটা, OC কত না, OC হচ্ছে b sin AOB, sin AOB তাহলে sin আলফা। OA কত না, OA হচ্ছে r, তাহলে r বাই sin OBA, OBA তো sin পাই মাইনাস আলফা প্লাস বিটা। এইবার আমাদের কাজ কি না, r থেকে দুটো উপাংশ বের করা রয়েছে, একটা OM বরাবর a এবং b। তাহলে AB কত হবে না, a সমান তাহলে দাঁড়াচ্ছে, এইখান থেকে বের করছি r ইনটু sin বিটা বাই sin পাই মাইনাস আলফা প্লাস বিটা। আর b কত হচ্ছে r sin আলফা বাই sin পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা পেলাম। তো তোমরা সবাই জানো, ত্রিকোণমিতিতে পড়েছো sin 180 মাইনাস থিটা মানে sin থিটা। তাহলে আমরা পরের লাইনে এইভাবে লিখতে পারি sin আলফা প্লাস বিটা, আর b হচ্ছে r sin আলফা বাই sin আলফা প্লাস বিটা। তাহলে এখানে এই দুটো কিন্তু সুন্দর আমরা পেয়ে গেলাম। এই দুটোই মনে রাখতে পারলে এই আলফা বিটা যে কোনো কোণ হোক না কেন আমরা করতে পারবো। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং রেজাল্ট এটাই হচ্ছে যে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, অর্থাৎ এখন যেটা রয়েছে, এখন যেটা আমরা করেছি সেটা এইভাবে রয়েছে, এইভাবে দেখো। ঠিক আছে, এখন যেটা রয়েছে সেটা এইভাবে, কিন্তু বাস্তবে বেশিরভাগই কিন্তু এরকম সমকোণে উপাংশগুলো বের করতে হয়, অর্থাৎ যে দুটো উপাংশ তারা পরস্পর পারপেন্ডিকুলার অর্থাৎ সমকোণে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বেশি প্রয়োজন হয়ে থাকে। তো তখন কি হবে, এই বাহুটা তখন কেমন হয়ে যাবে না, এই বাহুটা তখন হয়ে যাচ্ছে এরকম, এরকম সমকোণে হয়ে যাচ্ছে। তো সমকোণে হয়ে গেলে তখন বুঝতেই পারছো, যদি আমি এরকম ধরি তাহলে এটা একটা আয়তক্ষেত্র, সমান্তরিক না হয় একটা আয়তক্ষেত্র কিন্তু তখন একটা চলে আসছে। দেখো, যদি আমি এই ক্ষেত্রে বলি যে এটাকে a, এটাকে যদি সেই রকম m n বলি, আর যদি চাও যদি নামও সেট দিতে সেটাও করতে পারি, কোনো অসুবিধা নেই। এইরকম তাহলে দেখো এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এটা লব্ধি। তখন দেখো এই কোণের টোটাল যেটা সেটা কিন্তু 90 ডিগ্রি। তো এটা কিন্তু আমরা করতে পারি, এখানে যেরকম এটা a, এটা b, এগুলো কিন্তু সবই করা যাবে, আগের বারের মতো সবই করা যাবে। কিন্তু এখানে ফলাফলটা কি হবে না, ফলাফলটা যদি এখানে বসাই তাহলে দেখো a ইকুয়ালস টু কত না r sin বিটা, কিন্তু ভেবে দেখো আলফা প্লাস বিটা সমান কত পাওয়া যাচ্ছে, 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ আলফা প্লাস বিটা, কারণ এইটা ছিল আলফা আর এটা ছিল বিটা। তাহলে বিটা সমান কত পাওয়া যাচ্ছে, 90 ডিগ্রি মাইনাস আলফা। সো r ইনটু sin 90 ডিগ্রি মাইনাস আলফা বাই sin আলফা প্লাস বিটা, অর্থাৎ sin 90 ডিগ্রি। দ্বিতীয় কেসে কি আসবে তাহলে, যেহেতু আমরা সমকোণে বিভাজন করছি, তাহলে r এই ক্ষেত্রে মান বসানোর কোনো প্রয়োজনীয়তা নেই, অলরেডি আলফা আছে। তাহলে r sin আলফা বাই sin 90 ডিগ্রি। তোমরা ভালো করেই জানো, ক্লাস 10 এও করেছো, sin 90 মাইনাস থিটা, এই ক্ষেত্রে আলফা আছে, আমি ইন জেনারেল থিটা টার্মটা ইউজ করছি। কত হবে cos, তাহলে a ইকুয়ালস টু r cos আলফা, আর sin 90 মানে তো 1 তোমরা জানো, আর b কত হবে r sin আলফা। এই যে আমরা সূত্র প্রয়োগ করে এটা প্রমাণ করে আমি দেখালাম, আমরা সূত্র প্রয়োগ না করেও এইখান থেকেও করা যাবে। কি করে করা যাবে না, দেখো এইখানে ত্রিভুজ OAB, এর থেকে কি পাবো না, এর থেকে শুধুমাত্র যদি আমি cos আলফা বের করি, তাহলে cos আলফা সমান কত হবে না, cos আলফা সমান হচ্ছে ভূমি, ভূমি মানে কত a, মান নিচ্ছে ত্রিভুজ মানে কত r,
তাহলে দেখো এখান থেকে পাওয়া যাচ্ছে a সমান r cos alpha। কত সহজে পাওয়া যাচ্ছে, ক্লাস 10 এর ছেলেও পারবে, তোমরা ক্লাস 10 এ পড়ার সময় পারতে। আর একই ভাবে যদি আমি এই ত্রিভুজের কাছেও যদি যাই, আমরা যদি এইখানেও যদি করি, তাহলে কি এইটা আলফা, তাহলে ডেফিনেটলি এইটা আলফা, এটা যেহেতু বিটা তাহলে এটা বিটা। তাহলে আমি যদি বের করি এখানে যে বিটারও দরকার নেই, আমার তো sin আলফা দরকার, আমি কথা প্রসঙ্গে বললাম এটা। তাহলে sin আলফা কত হবে, sin আলফা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে কি ab, ab মানে কি b, আর অতিভুজ মানে কি r, o থেকে a। তাহলে b সমান পাওয়া যাচ্ছে r sin আলফা। দেখো যা পেয়েছিলাম তাই কিন্তু আমরা পেলাম। তার মানে এই সমকোণী বিভাজনটা কিন্তু আমাদের পরীক্ষা বলো কিংবা প্রয়োগের দিকে সবচেয়ে বেশি, কিন্তু জেনারেলটা শিখে রাখতে হয়, যে রকম কোণ থাকবে সেরকম আমরা বের করতে পারবো। যেটা দুটোই শিখে রাখতে হবে, আর দুটোই কিন্তু সমস্যা কিছুই হবে না, আশা করি বুঝতেও পেরেছো। কিন্তু তোমাদের বইতে একটা জিনিস রয়েছে, কিছু শর্ট প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় কাজে লেগে যায়। দেখা গেল হয়তো লব্ধিটা, ঠিক আছে, এই লব্ধিটা দেখা গেল কি তার উপাংশ যেটা বের করছি আমরা, লব্ধি যে বরাবর সেই বরাবর যদি উপাংশ বের করি, তার মানে কি লব্ধি যে বরাবর সেই বরাবর যদি উপাংশ বের করতে হয়, তাহলে আলফার মান কি বসাতে হবে, 0 ডিগ্রি বসাতে হবে। কারণ হচ্ছে এখন যেরকম ধরো এরকম আছে, এটা লব্ধি লালটা আর নীলটা হচ্ছে এম অক্ষটা। তাহলে যদি আমি নীলটাকে লালের উপরে নিয়ে আসি এরকম, তাহলে আলফাটা কত হয়ে গেল, 0 ডিগ্রি হয়ে গেল। তো 0 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে দেখো আমাদের ভ্যালুরও কি চেঞ্জ হবে, এটা হয়ে যাবে a cos 0 অর্থাৎ কত 1, আর এটা কত হয়ে যাবে sin 0 হচ্ছে 0, তাহলে কিন্তু 0। ওই জন্য তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে প্রথমটা রয়েছে কি r এসছে, পরেরটা 0। তাহলে এখান থেকে কি শিখলাম, কোন ভেক্টর তার নিজের অভিমুখে থাকা যে বিভক্তাংশ কিংবা উপাংশ সেটা কিন্তু তারই মানের সঙ্গে সমান হয়, আর তার থেকে সমকোণ বরাবর যেটা থাকবে অর্থাৎ তার লম্ব বরাবর, যেটা আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে থাকছে, তার সাপেক্ষে লম্ব মানে কোনটা, এই বরাবর, সেই লম্ব বরাবর কিন্তু কোনো উপাংশ নেই। তো এই দুটো জিনিস খুব মনে রাখবে, কোন ভেক্টরের লম্ব দিকে তার কোনো বিভক্তাংশ নেই, যেহেতু আলফা এখানে 0 হয়ে যাচ্ছে সেই জন্য এই কথাটা কিন্তু বলা হচ্ছে। তার মানে কি হচ্ছে, আলফা 0 হয়ে গেলে কিন্তু r এর লম্ব দিকে যেটা থাকছে, অর্থাৎ এইটা যেহেতু r, একটা এরকম দিচ্ছিলাম আর একটা লম্ব, এটাকে কেন এটা সবসময় উপরের দিকে, এই জন্য আমরা লম্ব বলে থাকি, এটাকে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট বলি, মানে উলম্ব উপাংশ বলি, এই কথা সেন্সে ভার্টিক্যাল কথাটা বলা হয়। আর এটা হরাইজন্টাল, এই জন্য একে আমরা অনুভূমিক উপাংশ কিন্তু বলে থাকি। তো এই যে হলো, এর একটা খুব বাস্তব সুন্দর প্রয়োগ আছে, যেটা তোমরা ক্লাস 9 এ পড়েছিলে, যে একটা বস্তুকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে, আর একটাকে ঠেলে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তো তোমরা জানো যে ঠেলে নিয়ে যাওয়া আর টেনে নিয়ে যাওয়ার মধ্যে কোনটা সুবিধাজনক কিংবা কোনটা আরামদায়ক তুলনামূলক হবে, কষ্ট তো হবে কিন্তু কোনটায় কম কষ্ট করতে হবে। না, যদি আমি এঁকে বলি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো এটা একটা বস্তু, এটা একটা সারফেস এরকম রাখা আছে, সারফেসটা এরকম। এইবার এই বস্তুকে আমরা এরকম বল প্রয়োগ করছি, ঠিক আছে, এরকম একটা বল প্রয়োগ করা আছে। এই বলটা প্রয়োগ করে, এটা হয়তো আমি বললাম এর পরিমাণটা বল প্রয়োগ করা আছে, তাহলে বল প্রয়োগ করে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে যখন ঠেলে নিয়ে যাওয়া হবে, তাহলে এই বলটা যদি আমি এবারে উপাংশের কথায় চলে আসি, তাহলে কি হবে না, দুটো উপাংশ থাকবে, ঠিক আছে। এই যে দুটো উপাংশ থাকবে, সেই দুটো উপাংশ কি কি হবে না, স্বাভাবিকভাবে এটা একটা অনুভূমিক উপাংশ থাকবে, আরেকটা এরকম, যদি আমি এটাকে ধরো নাম দিলাম সাপোজ fx, আর এটাকে নাম দিলাম সাপোজ fy। তাহলে কি হচ্ছে, আর তোমাদের বইতে এরকম fx fy নাম দিয়েছে, কিন্তু দেখো বস্তুটিকে ঠেলে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মানে ঘর্ষণ বল সব সময় বিপরীত দিকে ক্রিয়া করে, তোমরা জানো যে পুরো 9 এ পড়েছে মনে করে দেখো। আর আবার আমরা পড়বো ঘর্ষণ অধ্যায়, দেরি আছে, কয়েক অধ্যায় পরে রয়েছে, এরপরে নিউটন গতিসূত্র, তারপরে ঘর্ষণ। তাহলে ঘর্ষণ বলটা এই দিকে, মানে টুয়ার্ডস লেফট, এইদিকে, তারপরে বিপরীত দিকে। তাহলে দেখো যে বলটা প্রয়োগ করা হচ্ছে, একটা উপাংশ এইদিকে এরকমই করছি, সমকোণে বিভাজন করছি, আর একটা নিচের দিকে।
আর আমরা জানি প্রত্যেকটা বস্তুর যে ওজন অর্থাৎ W mg সেটা সবসময় নিচের দিকে থাকবেই, কারণ পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে একটা বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে তার ওজন। তাহলে ওজন বরাবর আরেকটা বল ক্রিয়া করছে, তা দুটোই ভেক্টর রাশি, বল, এটাও বল এটাও বল। তাহলে আমি কি বলবো না, দুটো কার্যত একই দিকে যেহেতু, তার মানে কার্যত ওজন বস্তুর বৃদ্ধি পাচ্ছে, তার মানে বাধা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য কিন্তু ঠেলে নিয়ে যেতে কিন্তু কষ্ট হবে। whereas এই রকম বিভাজন নীতি লাগিয়ে যদি আমি আরেকটা কেস দেখি যেখানে আমরা না ঠেলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে, ধরো এরকম আমরা সাপোজ এরকম তোমরা স্কেল নিয়ে করবে, ধরো টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই টেনে নিয়ে গেলে কি হবে এবার দেখো তো একটু। টেনে নিয়ে গেলে যেটা হবে, যদি এখান থেকে আমি ধরি, তাহলে এই বরাবর একটা উপাংশ যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট অর্থাৎ অনুভূমিক উপাংশ, আর এই বরাবর একটা উপাংশ, আমারটা বেঁকে গেছে আমি হাতে আঁকছি বলে তোমরা স্কেল নিয়ে এঁকে নেবে। তাহলে দেখো এদিকে একটা উপাংশ থাকছে, ঠিক আছে, এটা হচ্ছে F1 যদি বলি, এটাকে যদি F2 বলি, আর এইটা যদি আমি লব্ধি ধরি সেটা তো F' যদি ধরি, তাহলে দেখো ওজন তো যেরকম নিচের দিকে সবসময় ক্রিয়া করবে। তাহলে দেখো F2 টা ওজনের বিপরীত দিকে ক্রিয়া করছে, আর এই তো অনুভূমিক থাকছে, আর থাকলো ঘর্ষণ বল, আমরা এদিকে ঠেলে নিয়ে যাচ্ছি, তাহলে ঘর্ষণ বল কি করবে, এদিকে ক্রিয়া করবে, এটা তো সারফেস, ঘর্ষণ বল এইদিকে, কারণ তার কাজই হচ্ছে তুমি যেই দিকে তোমরা বস্তুকে গতিশীল করার চেষ্টা করবে তার বিপরীত দিকে সে ক্রিয়া করবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি যদি আমরা একটু ভেবে বলি, তাহলে আমরা পরিষ্কার এখান থেকে বুঝতে পারবো, সেটা হচ্ছে বস্তুর ওজন যেদিকে অর্থাৎ নিচের দিকে, একটা উপাংশ বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই ক্ষেত্রে এরকম একটা টার্ম চলে আসছে, তার মানে কি বস্তুর কার্যত ওজন কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। বস্তুর ওজন কার্যত হ্রাস পাওয়া মানে বাধা কম পেরোতে হচ্ছে, তার মানে টেনে নিয়ে যেতে কিন্তু একটু আরাম হবে। সেই জন্যই বলা হয় যে বস্তুকে ঠেলে নিয়ে যাওয়ার থেকে কিন্তু টেনে নিয়ে যাওয়াটা একটু সহজতর। এটাও দেখো আমরা ভেক্টরের উপাংশ বিভাজনের সাহায্যে, অর্থাৎ তার যে বিভক্তাংশ যে কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে তার সাহায্যে বুঝতে কত সুবিধা হলো, কত কম পরিশ্রমে আমরা বুঝতে পারছি। সেই জন্য এই ভেক্টর বিভাজন, অবশ্যই এটা ভেক্টর রাশির ক্ষেত্রে হবে, এখানে বল প্রয়োগ হয়েছে, শক্তিগুলো তো প্রয়োগ করা যেত না, সেটা স্কেলার রাশি। তো আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে এই প্রয়োগ করে কিন্তু ব্যাপারগুলো বুঝতে অনেকটা সুবিধা হয়। ওই জন্য তোমরা ভালো করে ব্যাপারটা বুঝবে। তোমাদের ছায়া প্রকাশের বইতে 93 পেজে থেকে শুরু ছিল, 94 পেজে 95 এর ইনিশিয়াল স্টেজ অবধি রয়েছে। এখানে দুটো গাণিতিক উদাহরণ রয়েছে, দেখবে সমাধান সহ, দুটোই দেখবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আর এটা যেহেতু আমরা দেখলাম, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই ভিতরে সংযোজন কিভাবে করব, একটু কনসেপচুয়াল ব্যাপার রয়েছে, সেইটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে নেব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।